একবার ভাবুন তো, নীতি বা আদর্শের জায়গা থেকে করা খুব সামান্য একটা ভুল কিভাবে ধীরে ধীরে একটা দানবে পরিণত হতে পারে। মানে এমন একটা দানব যা শেষ পর্যন্ত আপনার পুরো পরিবার। হ্যাঁ, আপনার সাজানো জীবন আর ভেতরের শান্তি সব কিছু তছনছ করে দেয়। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে ঠিক এই ব্যাপারটাই উঠে আসবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস বিষবৃক্ষ নিয়ে আজ আমরা আলোচনা করব। আর এই আলোচনাটা শুধু পুরনো দিনের কোনো জমিদার বাড়ির গল্প বলা নয়। একদমই না, এটি মানুষের মনের অন্ধকারের এক অসামান্য দলিল। আমাদের চারপাশের এই যে গাঢ় সবুজ আর ধূসর হাঙ্গের মায়াবী আবহ, স্ক্রিনে ভেসে ওঠা ১৯ শতকের জমিদার বাড়ির ছায়া আর ওই শুকনো শিকড়ের ছবি, এগুলো কিন্তু এমনি এমনি রাখা হয়নি। এগুলো সেই বিষণ্ণতারই প্রতীক। ঠিক আছে, চলুন বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। হ্যাঁ, শুরুতেই মানুষের মনের একটা অদ্ভুত সমীকরণের কথা কিন্তু বলা যেতে পারে। আমাদের মনের ভেতর লুকিয়ে থাকা কোনো চাপা বাসনা বা ধরুন হঠাৎ করে গজিয়ে ওঠা মোহ কিভাবে সময়ের সাথে ডালপালা মেলে একটা ভয়ঙ্কর বিষবৃক্ষ হয়ে ওঠে, সেটাই এই উপন্যাসের মূল ভিত্তি। মানে মনটাকে যদি আমরা একটা উর্বর মাটির মতো ধরি, ঠিক সেই মাটিতে লোভ বা মোহের একটা ছোট্ট বীজ পড়লে তা কিভাবে ধীরে ধীরে বিরাট আকার ধারণ করে মানুষের বিবেক আর জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে, এটাই বঙ্কিমচন্দ্র নিখুঁতভাবে দেখিয়েছেন। এই ব্যাপারটা পুরোপুরি বোঝার জন্য কিন্তু আমাদের একটু পিছনের দিকে তাকাতে হবে। মানে ধরুন, উপন্যাসটা যে সময় লেখা হচ্ছে সেই সময়কার সমাজটার কথা বলছি। ১৮৭২ থেকে ৭৩ সালের দিকে। হ্যাঁ, ওই সময়ে বঙ্গদর্শন পত্রিকায় যখন বিষবৃক্ষ ধারাবাহিকভাবে বেরোচ্ছে, তখন তো বাঙালি পাঠক সমাজে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, তখনকার সমাজের পরিস্থিতিটা ঠিক কেমন ছিল যা বঙ্কিমকে এমন একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প লিখতে বাধ্য করল? খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। এখানে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যদি আমরা বিষয়টি মেলাই, তাহলে দেখব ১৯ শতকের বাংলার সমাজ তখন একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। সমাজটা ঠিক যেন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল, তাই না? একদম। একদিকে ইংরেজি শিক্ষার প্রভাব বাড়ছে, মানুষ যুক্তিবাদী হতে শিখছে। অন্যদিকে বহু যুগের পুরনো সনাতন হিন্দু সমাজের নিয়মকানুন আর মূল্যবোধের ভিত একেবারে কেঁপে উঠছে। হ্যাঁ, আর একটু খেয়াল করলেই দেখবেন ১৮৫৬ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশ করিয়েছেন। আর ব্রাহ্ম সমাজের সংস্কার আন্দোলনও তখন বেশ জোরালো হচ্ছে। এই যে সনাতন আর আধুনিকের মধ্যে একটা সংঘাত, বঙ্কিমচন্দ্র কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সমাজকে পর্যবেক্ষণ করছিলেন। তার মানে উপন্যাসটা কোনো সাধারণ রোম্যান্টিক রূপকথা নয়, বরং তখনকার সমাজ বাস্তবতা, বিশেষ করে মেয়েদের জীবন আর বিধবাদের যে চরম নিরাপত্তাহীনতা, সেটারই একটা শৈল্পিক রূপ। তা তো বটেই। সমাজ হয়তো বাইরের দিক থেকে বদলাচ্ছে, কিন্তু মানুষের মন তো অত সহজে বদলায় না। সেই সামাজিক টানাপোড়েনটাই কি নগেন্দ্রের মতো একজন আপাত নিখুঁত মানুষের জীবন এলোমেলো করে দিল? ঠিক তাই। চলুন তাহলে কাহিনীর শুরুটা দেখা যাক। উপন্যাসের সূচনা হয় জ্যৈষ্ঠ মাসের এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ দিয়ে। ওই যে নৌকোবিহারের দৃশ্যটা। হ্যাঁ, জমিদার নগেন্দ্রনাথ নৌকা বিহারে বেরিয়েছেন, আর হঠাৎই নদীতে প্রচণ্ড ঝড় ওঠে। বাধ্য হয়ে তিনি তীরে নেমে এক ভাঙাচোরা বাড়িতে আশ্রয় নেন, আর সেখানেই এক মৃত প্রায় বৃদ্ধের পাশে আবিষ্কার করেন অনাথা এক কিশোরীকে। অসামান্য রূপবতী কুন্দনিন্দিনীকে। কিন্তু দাঁড়ান, একটু থামাই আপনাকে। এই ঝড়ের দৃশ্যটা তো মনে হচ্ছে শুধু বাইরের প্রকৃতির ঝড় নয়, নগেন্দ্রের নিজের জীবনে যে একটা ভয়ঙ্কর মানসিক ঝড় আসতে চলেছে, এটা কি তারই একটা প্রতীকী সূচনা? দারুণ একটা অ্যাঙ্গেল ধরেছেন। বঙ্কিমচন্দ্র কিন্তু প্রকৃতির রূপ দিয়ে চরিত্রের ভেতরের অবস্থা বোঝাতে খুব পারদর্শী ছিলেন। আর আপনি বলছেন নগেন্দ্র আদর্শ মানুষ, কিন্তু নিজের স্ত্রীর সামনে একটা সুন্দরী অসহায় কিশোরীকে নিজের বাড়িতে তুলে আনা, এর মধ্যে কি শুরু থেকেই নগেন্দ্রের অবচেতন মনে কোনো স্বার্থপরতা বা সুপ্ত আকর্ষণ কাজ করছিল না? এটা খুব গভীর একটা প্রশ্ন। নগেন্দ্র বাহ্যিকভাবে দয়ালু ছিলেন ঠিকই, কিন্তু মানুষের অবচেতন মন তো বড় অদ্ভুত। তিনি কুন্দকে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসেন। এবং নগেন্দ্রের স্ত্রী সূর্যমুখী, হ্যাঁ, যিনি অত্যন্ত ব্যক্তিত্বময় এবং স্বামীর প্রতি গভীর অনুরাগী, তিনি হয়তো অবচেতনভাবেই এই বিপদটা আঁচ করতে পেরেছিলেন। নারীসুলভ ইনটিউশন থেকে হোক বা অধিকারবোধ থেকে, সূর্যমুখী নিজেই উদ্যোগী হয় কুন্দর সাথে নগেন্দ্রের দত্তক ভাই শ্রীশচন্দ্রের বন্ধু তারাচরণের বিয়ে দিয়ে দেন।
সূর্যমুখী কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল কাজ করেছিলেন, মানে নিজের চোখের সামনে থেকে একটা সম্ভাব্য বিপদকে সম্মানজনকভাবে সরিয়ে দেওয়া। কিন্তু নিয়তি তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। একদম না। বিয়ের অল্প দিনের মধ্যেই তারাচরণের মৃত্যু হল। কিশোরী কুন্দ পরিণত হল এক অসহায় বিধবায়। এরপর বিধবা কুন্দ আবার ফিরে এলো সেই নগেন্দ্রর আশ্রয়ে। আর এখান থেকেই তো আসল গণ্ডগোলটা শুরু হল। ঠিক বলেছেন। নগেন্দ্রর মতো একজন শিক্ষিত, রুচিশীল এবং নিজেকে চরম আত্মসংযমী ভাবা মানুষের মনে বিধবা কুন্দর প্রতি এক গোপন অনুরাগের জন্ম হয়। আর এই অনুরাগ ধীরে ধীরে এক সর্বনাশা মোহে পরিণত হয়। সে আর নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। তার ভেতরের নৈতিকতা এবং প্রবৃত্তির মধ্যে যে লড়াইটা শুরু হয়, তাতে প্রবৃত্তিই জয়ী হয়। এটাকে কি আমরা আধুনিককালের ইন্ট্রুজিভ থটস বা ধরুন মিডলাইফ ক্রাইসিসের সাথে তুলনা করতে পারি? অনেকটাই তাই। মানে একটা মানুষের সবকিছু আছে, টাকা, ক্ষমতা, ভালোবাসার স্ত্রী, কিন্তু হঠাৎ করে এমন একটা অবদমিত বাসনা তার মাথায় চেপে বসল যা সে কিছুতেই সরাতে পারছে না। আর এই পতনের প্রভাব তো সরাসরি সূর্যমুখীর ওপর গিয়ে পড়ল। এবং এখানেই সূর্যমুখী চরিত্রের সবচেয়ে জটিল মনস্তাত্ত্বিক দিকটি ফুটে ওঠে। স্বামীর এই অধপতন সূর্যমুখীর মতো আত্মমর্যাদা সম্পন্ন নারীর কাছে ছিল চরম অপমানের। তার অভিমান আর অহংকার তো তীব্র ছিল। এতই তীব্র ছিল যে সে এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে বসল যা শুনলে আজও অবাক হতে হয়। সে নিজে দাঁড়িয়ে থেকে স্বামী নগেন্দ্রের সাথে বিধবা কুন্দর বিয়ে দিল। এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। ১৯ শতকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা তো রীতিমতো ভাবাই যায় না। নিজে দাঁড়িয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে দেওয়া এবং তারপর রাগে, ক্ষোভে, অভিমানে চিরতরে ঘর ছেড়ে চলে যাওয়া। সূর্যমুখী হয়তো সমাজকে বা নগেন্দ্রকে একটা বার্তা দিতে চেয়েছিল। কিন্তু কাজটা তো চূড়ান্ত আত্মঘাতী হল। আত্মঘাতী তো বটেই, আর এর পরিণতিও হল মর্মান্তিক। সূর্যমুখীকে হারিয়ে নগেন্দ্রের মোহভঙ্গ হয়। সে বুঝতে পারে রূপের সাময়িক মোহ আর সত্যিকারের গভীর প্রেমের মধ্যে কতটা তফাৎ। সে কুন্দকে চরম অবহেলা করে সূর্যমুখীর সন্ধানে পাগলের মতো দেশান্তরী হয়। অনেক যন্ত্রণা আর হাহুতাশের পর যখন সূর্যমুখী ফিরে আসে, তখন কিন্তু কুন্দনন্দিনীর জীবনে আর কোনো জায়গা অবশিষ্ট থাকে না। চারপাশের অবহেলায় আর তীব্র অপরাধবোধে দগ্ধ হয়ে কুন্দনন্দিনী শেষ পর্যন্ত বিষপান করে আত্মহত্যা করে। এই যে এতগুলো মানুষের জীবন ধ্বংস হয়ে গেল, এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? নগেন্দ্রনাথের চরিত্রটা নিয়েই যদি বলি, সে তো কোনো খারাপ মানুষ ছিল না, সে তো সমাজপতি। তাহলে তার এই পতনটা কেন হলো? এর একটা চমৎকার ব্যাখ্যা দেয়া যায় প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ট্র্যাজেডির তত্ত্ব থেকে। অ্যারিস্টটল একটা শব্দ ব্যবহার করেছিলেন, হ্যামার্শিয়া, মানে হল নায়কের চারিত্রিক ত্রুটি। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা। হ্যামার্শিয়া বলতে কি বোঝায়? যে লোকটা আসলে ভেতরে ভেতরে খারাপ ছিল, নাকি এটা কোনো ট্র্যাজিক ব্লাইন্ড স্পট, অনেকটা গ্রিক বীর অ্যাকিলিসের সেই দুর্বল গোড়ালির মতো? ঠিক তাই, অ্যাকিলিসের হিলের মতোই। নগেন্দ্র খারাপ মানুষ ছিলেন না, কিন্তু তার একটা দুর্বল জায়গা ছিল, তার মনের লাগামহীন অবস্থা। হঠাৎ আসা এক প্রবল রূপের মোহকে সে নিজের বিবেক বা সংযম দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেনি। সে ভেবেছিল সে তার প্রবৃত্তিকে সামলাতে পারবে। কিন্তু পারেনি। এই একটা মাত্র দুর্বলতাই তার পুরো সাজানো সংসারকে তছনছ করে দিল। আর সূর্যমুখীর কথা যদি ধরি, আমার তো মনে হয় উপন্যাসের সবচেয়ে শক্তিশালী চরিত্র সেই। সে তার স্বামীকে দেবতার মতো ভক্তি করত ঠিকই, কিন্তু সেই স্বামী যখন অন্য নারীর প্রতি দুর্বল হল, তখন সূর্যমুখীর ভক্তিটা এক ভয়ঙ্কর অহংকারে রূপ নিল। হ্যাঁ, সে গৃহত্যাগ করে মূলত তার স্বামীর বিবেকের কাছে এক চরম শাস্তির ব্যবস্থা করেছিল। সূর্যমুখীর এই অহংকারই তাকে সাধারণ নারীদের থেকে আলাদা করে। কিন্তু এবার ভেবে দেখুন কুন্দনন্দিনীর কথা। তাকে মনে হয় ভাগ্যের হাতের এক চরম অহসয় পুতুল। সে নীরব, নিষ্ক্রিয়। পুরো উপন্যাসে সে নিজে থেকে কোনো অন্যায় করেনি। কেবল তার রূপ এবং চারপাশের পরিস্থিতি তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সমাজ তাকে বিধবা হওয়ার পর কোনো সম্মানজনক আশ্রয় দেয়নি। আর যে আশ্রয় সে পেল সেটাই তার কাল হল। সমাজ তো সে যুগে নারীদের খুব একটা বিকল্প দিত না। কিন্তু কুন্দর এই নিষ্ক্রিয়তার কথা উঠতেই আমার উপন্যাসের আরেকটা দিকের কথা মনে পড়ে গেল। হীরার উপকাহিনীর কথা বলছেন তো? একদম। এই উপন্যাসে তো একটা সাবপ্লট বা উপকাহিনী আছে, যা অনেক সময় মূল কাহিনীর চেয়েও বেশি অন্ধকার আর ইন্টারেস্টিং মনে হয়। হীরা দাসী আর দেবেন্দ্রর ব্যাপারটা। হ্যাঁ, হীরাও তো বিধবা, কিন্তু সে তো কুন্দর মতো চুপচাপ সবকিছু মেনে নেয়নি। এই উপকাহিনীটা নিয়ে আলোচনা না করলে বিষুবৃক্ষ সম্পূর্ণ বোঝা যাবে না।
হীরা চরিত্রটি বঙ্কিমের এক অসাধারণ সৃষ্টি। সে একজন পরিচারিকা এবং বিধবা, কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী, রূপবতী, এবং তার ভেতরেও কামনা বাসনা প্রবল। সে কুন্দর মতো নিষ্ক্রিয় নয়, বরং খুব সক্রিয়। সে লম্পট দেবেন্দ্রর প্রতি তীব্র আকর্ষণ বোধ করে। হীরাকে তো আমরা অনেকটা আজকের দিনের অ্যান্টি হিরোইনদের সাথে তুলনা করতে পারি। সে জানে দেবেন্দ্র লোকটা সুবিধার নয়, সে জানে এই পথে গেলে বিপদ আছে, তবু সে ওই প্যাশনের দিকেই ছুটে যায়। তার বুদ্ধি আর এনার্জি হয়তো একটা সুস্থ সমাজে অনেক কাজে লাগতে পারত। কিন্তু সেই যুগে তার মতো একজন কর্মজীবী বিধবার তো কোনো ভবিষ্যৎ ছিল না। আর যখন সে প্রতারিত হয়, তখন তার ভেতরের যে প্রতিহিংসা জেগে ওঠে, সেটা তো রীতিমতো ভয়ঙ্কর। একদম সঠিক বিশ্লেষণ। হীরা এবং দেবেন্দ্রর কাহিনীটা আসলে মূল উপন্যাসের একটা অন্ধকার আয়নার মতো কাজ করে। একটা প্যারালাল ড্রামা, তাই না? হ্যাঁ, নগেন্দ্র এবং সূর্যমুখীর মধ্যে যে পরিশীলিত মানসিক দ্বন্দ্ব আমরা দেখি, হীরা এবং দেবেন্দ্রর মধ্যে সেটাই যেন অনেক বেশি আদিম, নগ্ন এবং স্থূলরূপে ধরা পড়ে। হীরা যখন বুঝতে পারে দেবেন্দ্র তাকে কেবল ব্যবহার করেছে, তখন সে পাগলের মতো প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। দেবেন্দ্র তো এখানে কেবল একজন ব্যক্তি নয়, না, বরং তৎকালীন ক্ষয় যাওয়া বিকৃত জমিদারতন্ত্রেরই একটা প্রতীক। ঠিক। হীরার পতন এবং মানসিক ভারসাম্য হারানো ১৯ শতকের অবদমিত নারী মনস্তত্ত্বের এক গভীর বিশ্লেষণ। তার মানে এই পুরো উপন্যাস জুড়ে বঙ্কিমচন্দ্র একটা মূল সংঘাত দেখাচ্ছেন, প্রবৃত্তি বা ইনস্টিংক্ট বনাম নৈতিকতা বা মোরালিটি। নগেন্দ্রের ক্ষেত্রে সেটা একরকম, হীরার ক্ষেত্রে আর এক রকম। দুজনের শ্রেণী আলাদা হলেও ভেতরের সেই আদিম লড়াইটা কিন্তু একই। একদম ঠিক। বঙ্কিমচন্দ্রের নৈতিক দর্শন এখানে খুব স্পষ্ট। তিনি দেখাতে চেয়েছেন মানুষের আদিম প্রবৃত্তি বা কামনা যদি সমাজ স্বীকৃত নৈতিকতার গণ্ডি এবং আত্মসংযমের দেয়াল ভেঙে ফেলে, তবে তা ব্যক্তি এবং সমাজ দুদিকেই ধ্বংসের দিকে নিয়ে যায়। সমাজ বিধবাদের কোনো সম্মানজনক বাঁচার উপায় দেয়নি, অথচ তাদের মনের ভেতরের যে স্বাভাবিক মানুষের প্রবৃত্তি তাকেও অস্বীকার করেছে। এই কৃত্রিম সমাজ ব্যবস্থার যে মনস্তাত্ত্বিক ফলাফল, বঙ্কিম সেটাই অত্যন্ত নির্মমভাবে তুলে ধরেছেন। এই যে এতক্ষণ ধরে আমরা ধ্বংস আর পরিণতির কথা বলছি, এখান থেকে কিন্তু উপন্যাসের নামকরণের ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে ওঠে। বিষবৃক্ষ নামটার মধ্যেই একটা ট্র্যাজিক গাম্ভীর্য আছে। কিন্তু বঙ্কিম নিজে কি এই নামের কোনো ব্যাখ্যা দিয়েছেন উপন্যাসে? হ্যাঁ, ২৯তম পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র নিজেই এর খুব সুন্দর একটা রূপক বা মেটাফরের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। একটু খুলে বলবেন? তিনি বলছেন, আমাদের চিত্ত বা মনটাই হল মাটি। সেই মাটিতে রূপচ মোহ বা অবৈধ লালসা হল বিষবৃক্ষের বীজ। এখন মানুষের আত্মসংযম যদি না থাকে, তবে সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়। এরপর তা মানুষের চোখের সামনেই বড় হতে থাকে, ডালপালা বিস্তার করে। একসময় সেই বিষবৃক্ষ এতটাই বিশাল হয়ে ওঠে যে তা মানুষের সুখ, শান্তি, বিবেক এবং সমস্ত ভালো গুণাবলীকে নিজের ছায়ায় ঢেকে ধ্বংস করে ফেলে। ঠিক তাই। কি অসামান্য একটা মেটাফোর! নগেন্দ্রর মনে কুন্দর রূপ দেখে যে মোহের জন্ম হয়েছিল, তাই ছিল সেই বীজ। আর শুধু নামকরণ নয়, বঙ্কিমের গদ্য বা ভাষাশৈলী নিয়েও কথা বলা দরকার। তার বর্ণনা কৌশল সত্যিই অসাধারণ। তিনি যেভাবে প্রকৃতির বিভিন্ন রূপকে চরিত্রের মনের অবস্থার সাথে মিলিয়ে দিয়েছেন, তা অভাবনীয়। যেমন ওই যে শুরুর প্রলয়ঙ্কারী ঝড়, কিংবা কুন্দর আত্মহত্যার আগের সেই অন্ধকার রাতের বর্ণনা, এগুলো তো শুধু বাইরের প্রকৃতির রূপ নয়, চরিত্রগুলোর অন্তরেরই প্রতিচ্ছবি, তাই না? ঠিক তাই। বঙ্কিম আলো ছায়ার এক বিষণ্ণ মায়াজাল তৈরি করেছেন পুরো উপন্যাসে। স্ক্রিনে আমরা যে পুরনো কালীঘাটের পটচিত্রে আঁকার নারী মুখগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যেও কিন্তু এই আলো ছায়ার খেলাটা স্পষ্ট। একদিকে নগেন্দ্রের আত্মগ্লানি, অন্যদিকে দেবেন্দ্রের নির্লজ্জ লাম্পট্য। একদিকে কুন্দুর অসহায় আত্মসমর্পণ, অন্যদিকে হীরার ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা। এই বৈপরীত্যগুলোই বিষবৃক্ষকে কেবল একটি গল্প থেকে উন্নত মানের সাহিত্যিক শিল্পকর্মে পরিণত করেছে। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে লেখক পরিচিতি, সামাজিক প্রেক্ষাপট, চরিত্রের মনস্তত্ত্ব এবং উপন্যাসের অন্তর্নিহিত দর্শন নিয়ে অনেক কথা হলো। এবার যদি এই পুরো আলোচনার একটা সামগ্রিক মূল্যায়ন করি, তাহলে কি দাঁড়ায়? সামগ্রিক মূল্যায়নে বলা যায়, বিষবৃক্ষ কেবল ১৯ শতকের বাংলার একটি পারিবারিক আখ্যান নয়,
মানুষের প্রবৃত্তি এবং নৈতিকতার যে লড়াই বঙ্কিমচন্দ্র এখানে দেখিয়েছেন তা স্থানকালের সীমানা ছাড়িয়ে চিরন্তন। সমকালীন সমাজ ও মানুষের মনস্তত্ত্ব বুঝতে এই উপন্যাসটি আজও এক অমূল্য দলিল। মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা যে অন্ধকার, যে অসংযম, তা যে কোনো যুগেই কতটা ধ্বংসাত্মক হতে পারে, বঙ্কিম যেন তারই এক সতর্কবার্তা রেখে গেছেন। একদম। সবশেষে এই কথাটিই মনে রাখতে হবে, বিষবৃক্ষ শুধু একটি প্রেম কাহিনী নয়, এটি সমাজ সংকটের এক নির্মম দলিল। আর এখানেই একটা নতুন চিন্তার জায়গা তৈরি করতে চাই। আমরা এতক্ষণ মানুষের মনের ভেতরের লোভ আর অসংযম নিয়ে কথা বললাম। ভাবুন তো, আজকের দিনের কথা। আজকের দিনের কথা বলতে আধুনিক যুগে আমাদের ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার যে ইকো চেম্বারগুলো আছে, সেগুলো কি এক ধরনের নতুন মাটি নয়? দারুণ পয়েন্ট। যেখানে আমাদের মনের ভেতরের বিষাক্ত চিন্তাগুলো, ঈর্ষা বা অন্যের জীবন নিয়ে আমাদের যে মোহ, সেগুলো প্রতিনিয়ত অ্যালগোরিদমের সাহায্যে পুষ্টি পাচ্ছে। ধীরে ধীরে সেগুলো আধুনিক বিষবৃক্ষ হয়ে আমাদের বাস্তব জীবনের সম্পর্কগুলোকেই কি ধ্বংস করে দিচ্ছে না? একটু ভেবে দেখবেন। সাংঘাতিক একটা পয়েন্ট তুললেন। ১৯ শতকের বিষবৃক্ষ আর ২১ শতকের ডিজিটাল বিষবৃক্ষ, বীজটা কিন্তু সেই একই, শুধু মাটিটা বদলে গেছে। এই গভীর চিন্তার রেশ নিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি মানুষের মনের এই জটিল সমীকরণগুলো নিয়ে এই বিশ্লেষণ নতুন করে ভাবাতে সাহায্য করবে। আবার কথা হবে অন্য কোনো দিন, নতুন কোনো বিষয় নিয়ে। বিদায়।